ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। রাজধানীতে চলছে একের পর এক আন্দোলন। বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে প্রায় প্রতিনিয়ত হাজির হচ্ছেন আন্দোলনকারীরা। বন্ধ করে দিচ্ছেন সরকারি প্রতিষ্ঠানের নানান সেবা। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই শত শত আন্দোলন অন্তর্বর্তী সরকার সামাল দিয়ে আসলেও এবার যেন আর পারছেন না তারা। যে কারণে প্রধান উপদেষ্টা অনেকটা বিরক্ত হয়ে সম্প্রতি পদত্যাগের ভাবনা ভাবলেও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন বলে জানা গেছে। তবে রাজপথের আন্দোলন রয়ে গেছে সেই আগের জায়গাতেই। সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে রাষ্ট্রের হৃৎপিণ্ড সচিবালয়ে 3 দিন ধরে বিক্ষোভ চলছে। অন্যদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে আবার নতুন করে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি এসেছে। এছাড়া আগারগাঁওয়ে এনবিআর ভবন, জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। এর বাইরে 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দফা দাবিতে আজ সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। এসব আন্দোলনকারীদের বিগত সরকারের সমর্থক আখ্যা দিয়ে এনসিপি নেতারা কঠোর হাতে আন্দোলন প্রতিরোধের ঘোষণাও দিয়েছেন। বলেছেন প্রয়োজনে সচিবালয়, এনবিআর অন্যান্য জায়গাতেও তারা বিপ্লব ঘটাবেন। পেশাজীবীদের আন্দোলন দমাতেও এখন বিপ্লবী কি একমাত্র পন্থা? এই আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। আলাউদ্দিন, আপনাকে দিয়ে শুরু করছি। অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দিয়েছেন সচিবালয়ে বিক্ষোভরতরা এবং তাদের ভাষায় যেইটি আসলে তারা যে অধ্যাদেশ বাতিল করতে চাইছেন সেটা একটি কালা কানুন এবং একেবারেই নিবর্তনমূলক এক ধরনের অধ্যাদেশ বলে তারা দাবি করেছেন। এদিকে এনসিপির তরফ থেকে বলা হয়েছে যদি তারা বিশৃঙ্খল করার চেষ্টা করে সেক্ষেত্রে বিশৃঙ্খলাকারীদের বিকল্প খুঁজে নেবে জনগণ। হাসনাত এরকমের হুঁশিয়ারি দিয়েছেন। এই যে আপনারা সবকিছু দমাতে আসলে বিপ্লব কেন খুঁজে নিচ্ছেন? ধন্যবাদ। আপনার মাধ্যমে এই শোতে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দেখতে পেলাম যেখানে এই আন্দোলন হচ্ছে, এই আন্দোলন যদি আমরা বলি যে 5 আগস্টের পরপর যে আপনার প্রশাসন থেকে শুরু করে আওয়ামী এস্টাবলিশমেন্টের যে বিভিন্ন জায়গায় রেখে যাওয়া যে শক্তি, তাদের যে অনবরত একটার পর একটা স্যাবোটেজ করা, সেটা একটা ধারাবাহিকতা মাত্র। এটা হলো প্রথমত। দ্বিতীয়ত একটা বিষয় আপনার নজরে আনছি। গতকাল আমরা জনাব ওবায়দুল কাদেরের একটি আপনার ইন্টারভিউ আমরা দেখলাম। সেখানে তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন 5 আগস্টে কিভাবে ছাত্রদের একটি অংশ তাকে আপনার সংসদ ভবনের একটি বাড়ি থেকে আপনার পালিয়ে যেতে সহযোগিতা করে এবং উনি 3 মাস দেশে অবস্থান করেছিলেন। গার্মেন্টস সেক্টর, তারপর এখানে আনসার, বিভিন্ন ধরনের সংক্ষুব্ধ গোষ্ঠীর স্বার্থকে কাজে লাগিয়ে কিভাবে সরকারকে ডিস্টেবিলাইজ করা যায় এবং ফেরা যায়, এটা হলো প্রেক্ষাপট। কিন্তু একটা বিষয়টিতে কি আপনাদের কোনো ধরনের অবগতি ছিল না? আপনারা কি জানতেন না যে এই নেতারা এখনো দেশে আছে? এত দীর্ঘদিন পেরিয়ে গেছে, আপনারা কোনো ধরনের বক্তব্য রাখেননি। হঠাৎ করে এখন কেন আপনারা এই ধরনের বিষয়গুলো নিয়ে বক্তব্য দিচ্ছেন? না, এটা আমি সম্পূরকভাবে আপনাকে যে তথ্যটা দিলাম এটা প্রাসঙ্গিক এই কারণে যে আমরা দেখেছি যে এই আন্দোলনের নেপথ্য আন্দোলন থাকে, কারণের পিছনেও কারণ থাকে। কিন্তু এই যে আমরা একটা বিষয় যে আওয়ামী অপরাধীদের গ্রেপ্তার করা, তাদের বিচার করা, এগুলোর দায়িত্ব শুধুমাত্র ছাত্র জনতার না, এটা দায় সরকারের। আমরা মনে করি যে সরকারকে চাপ দেওয়া, বাধ্য করা এবং সহযোগিতা করা বিভিন্নভাবে, সেটাই আসলে সেটা হওয়া উচিত, মানে একমাত্র ওয়ে আর কি। শুধুমাত্র যে আমরা খোঁজ নিব এতদিন দেশে ছিলেন কি ছিলেন না, এটা তো আমাদের কাজ না আসলে। এটা আবার করতে গেলে স্বাভাবিকভাবে আমরা যে মব সংস্কৃতির কথা বলছি সেদিকে যাবে। কিন্তু মূল জায়গায় আমরা যদি দেখি যে সচিবালয়ে কিংবা বিভিন্ন এই পল্লী বিদ্যুতের মতো প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তারা যখন আন্দোলনে বারবার আসেন, এটার একটা বড় কারণ হলো যে আমরা একটা ফেসিবাদী কাঠামো থেকে আমরা আরেকটি মিনি ফেসিবাদী কাঠামোর দিকে ধাবিত হয়েছি। মিনি ফেসিবাদী কাঠামোটি কি আপনি যদি খেয়াল করে দেখেন যে আপনার বিগত রিজিমের যে ফেসিবাদ, এটি শুধুমাত্র রাজনৈতিক ফেসিবাদ ছিল না। এখানে আপনার প্রশাসন, এখানে রাষ্ট্রীয় বিদ্যমান প্রতিটি প্রতিষ্ঠানে ফেসিবাদী কাঠামোর অংশ হয়ে গিয়েছিল এবং সরকারকে পাপেটের মতো সহযোগিতা করে বিভিন্নভাবে নির্বাচনে, ইভেন সরকারের রাজনীতিবিদদের তেমন কোনো এজেন্সি ছিল না, তাদেরকে পাশ করিয়ে আনতে হবে, এই ধরনের এজেন্ডাও ছিল। এখন আমরা যেই সুযোগে
এটা আমি এই জায়গায় ফোকাস করতে চাই, রাজনীতিবিদদের মধ্যে অনৈক্য এবং আমি আমার দিকেও দায় নিয়ে বলছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে তাদের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বের সুযোগে কিন্তু সেই প্রশাসন, সেই আমলাতন্ত্র আবারও বাংলাদেশের জনগণের বুকে চেপে বসেছে। এখন আমরা যে আন্দোলনটি দেখছি, আপনি যদি স্পষ্টভাবে দেখেন, এই আন্দোলনটি খুবই ন্যায্য একটি আইন, যেটা জনপ্রশাসন সরকারি চাকরি অধ্যাদেশ 2025, এটা কি লেখা আছে অধ্যাদেশে? আমরা বাংলাদেশে জানি যে সরকারি চাকরি হলো সবচেয়ে নিরাপদ চাকরি, সবচেয়ে ইনস্টিটিউট করা চাকরি, যেখানে কোনোদিন চাকরি যাবে না এবং এখানে চাকরিতে কোনোদিন ডিমোশন হবে না। কিন্তু আমরা যদি আধুনিক বিশ্বের দিকে তাকাই, পৃথিবীতে যে আমলাতন্ত্র এখানে মেরিট বেসড আমলাতন্ত্র যেরকম চলছে, পাশাপাশি পারফরমেন্স বেসড আমলাতন্ত্র আধুনিক রাষ্ট্রের জন্য প্রয়োজন। সেই প্রেক্ষাপটে আমরা যদি দেখি, এখানে একটি ধারা মূলত সরকারি চাকরিজীবীদের শাস্তি দেওয়া যাবে না, এর এগেনস্টে আমরা এখানে যে অধ্যাদেশে আমরা দেখেছি যে বিভিন্নভাবে যদি কোনো কর্মচারী আনুগত্য বা শৃঙ্খলাজনিত তাদের অপরাধ ঘটে, তারা যদি কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকে অথবা সম্মিলিতভাবে কর্মবিরতি করে, পাশাপাশি নিজেরা কর্মবিরতি করে, যারা কর্মবিরতি করছে না তাদেরকে যদি বাধাগ্রস্ত করে, এরকম 4টা গ্রাউন্ডে তাদেরকে শাস্তির বিধান রাখা হয়েছে। এবং শাস্তির বিধান কিন্তু প্রথমেই বরখাস্ত না, শাস্তির বিধান হলে তাদেরকে প্রমোশন দেওয়া হবে না, তাদেরকে মানে আপনার নিচের দিকে নামিয়ে দেওয়া হবে, পাশাপাশি শেষ পর্যন্ত বরখাস্ত হতে পারে। আর আমি যেই জায়গাটা এখানে উল্লেখ করতে চাই সেটা হলো যে সরকারি কর্মকর্তারা কিংবা আমলাতন্ত্র এই দেশের জনগণের পয়সায় তাদেরকে আপনার রাখা হয়, এই দেশের প্রতিষ্ঠানগুলো যাতে সঠিকভাবে চলতে পারে, তারা কখনো আইনের ঊর্ধ্বে না, তারা কখনো এখানকার বিচার কিংবা এখানকার যে সংস্কৃতি, এখানকার যে প্রশাসন, এটা এই মানে রাজনৈতিক অথবা সাধারণ জনগণের যে শক্তির ঊর্ধ্বে না। কিন্তু আমরা দেখেছি প্রশাসন এমনভাবে নিজেদেরকে এমন একটা জায়গা নিয়ে বসিয়েছে যে তাদের বিরুদ্ধে ইভেন তাদেরকে গ্রেপ্তার করা যাবে না। তাদের গ্রেপ্তার করতে গেলে যদি আপনি জনপ্রশাসনে কাউকে গ্রেপ্তার করেন, তাহলে সংশ্লিষ্ট বিভাগের তার ঊর্ধ্বতনের অনুমতি লাগবে। আপনি এখন বলেন যে আপনার বিভাগের কেউ অপরাধ করেছে, সে তো রাষ্ট্রীয় আইনেতে শাস্তি পাবে, আপনার অনুমতি নিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে। এই ধরনের নিবর্তনমূলক আইন রেখে আপনি অন্তত যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব না। আলাউদ্দিন মোহাম্মদ, এই যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখছি, কিন্তু সেখানে আসলে সব বিষয় কি তাহলে বিপ্লব করে নতুন এই একটা বিষয় দেখেন, আমি আসবো আপনার কাছে। আমি একটু শহীদুদ্দিন মাহমুদ স্বপন আপনার কাছে আসতে চাই। রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয় সচিবালয়কে, 3 দিন ধরে সেখানে বিক্ষোভ চলছে এবং আগামীকাল থেকে আবারও বিক্ষোভের ঘোষণাই এসছে। তার মানে আসলে কি, যারা রাষ্ট্রের হৃৎপিণ্ড হয়ে কাজ করছেন সেই কর্মকর্তা কর্মচারীরা কেউ রাষ্ট্রের জন্য কাজ করতে চাইছেন না, নাকি আসলে তাদেরকে কোনো না কোনোভাবে যে অভিযোগ করছিলেন আলাউদ্দিন, পেছন থেকে কেউ না কেউ ইন্ধন জুগিয়ে আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক দুজনকে ধন্যবাদ, দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে প্রতিষ্ঠা করেছি। সারা পৃথিবীর মতো আমাদের দেশেও গণ অভ্যুত্থান পরবর্তী সময় যে প্রস্তুতিমূলক সরকারে থাকবার দরকার, গণ অভ্যুত্থানের পরবর্তীতে প্রতি অভ্যুত্থান অথবা প্রতি বিপ্লব বলতে যা বোঝায় সেগুলো মোকাবেলা করবার ক্ষেত্রে আমরা প্রথম থেকেই সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছি এবং আমরা ডিসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সচিবালয়ে বিক্ষুব্ধতা দেখেছি, আমরা জনপ্রশাসন সুপারিশ নিয়ে সচিবালয়ে বিক্ষুব্ধতা দেখিয়েছি, তাদের বিভিন্ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটি নিয়ে মতামত দেওয়ার চেষ্টা করেছে এবং এটি তারা প্রত্যাখ্যান করেছে, এরকম বিষয় আমরা দেখেছি। প্রশ্ন হচ্ছে যে একটি সরকার যখন শক্তি ভিতের উপর দাঁড়াতে না পারে অথবা তার যে জনগণ তার প্রতি যে আনুগত্য আছে সেটি যদি দৃশ্যমান করা না যায়, তখন যৌক্তিক এবং অযৌক্তিক এই কাজগুলো হয়ে থাকে। যার কারণে আজকে দেখছেন যে 200-র উপরে আজকে মিটিং এবং আন্দোলন হচ্ছে। আপনি বলেছেন অনেকগুলো আন্দোলন অনেকগুলোকে সামাল দিয়েছে, এখন পারছে না। আজকে গত 1 সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, আপনি যে বৃহৎ আকারে দেখেন সেনাবাহিনীর পক্ষ থেকে বক্তব্য এবং উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে একটা বিবৃতি, এই সব মিলিয়ে এক ধরনের জনগণের ভিতরে সংশয় তৈরি হয়েছে, সংকট তৈরি হয়েছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সমস্ত বিষয় যখন তৈরি হয়, সরকারের অবস্থানটা যখন দুর্বল মনে হয়, তখন কিন্তু এই আন্দোলন সংগ্রাম এটা ন্যায্য অন্যায্য এটা পরবর্তী বিষয়, এগুলো আমি সেটাই বলছি। আপনি এই দুটি ঘটনা আমি উল্লেখ করলাম, যে দুটি ঘটনা পুরো জাতিকে এক ধরনের অনিশ্চয়তার ভিতরে মানুষদের উৎকণ্ঠা তৈরি হয়েছে। একই সাথে দেখুন, আমরা প্রথম থেকে বলে আসবার চেষ্টা করছি যে গণ অভ্যুত্থানের এই সরকারটি
যে রক্তের মধ্য দিয়ে যেটি আমরা পুরো জাতি যেটিকে আমরা প্রতিষ্ঠিত করেছি, সেই সরকারটি যে রাজনৈতিক শক্তিসমূহ সমাজে বিরাজমান আছে, এই রাজনৈতিক শক্তিসমূহের সাথে সরকারের যে ঘনিষ্ঠ যোগাযোগ থাকবার কথা এবং যার মাধ্যমে জনগণের কাছে এই বার্তাটা যাবে, এই সরকার শুধুমাত্র কয়েকজন উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টা সরকার নয়, সমস্ত অংশীজনদের সম্মিলিত প্রয়াসের একটি সরকার। সেটি দৃশ্যমান করবার ক্ষেত্রে সরকারের এক ধরনের ব্যর্থতা আছে। আমরা বারবার বলবার চেষ্টা করেছি রাজনৈতিক শক্তিসমূহের সাথে ঘনিষ্ঠতা বাড়ানো এবং বারবার তাদের সাথে কথা বলবার পরিবেশ তৈরি করা, কথা বলা, কিন্তু আমরা এটি খুব আশাহত হয়েছি যে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলসমূহের সাথে কথা বলবার ক্ষেত্রে খুব বেশি অগ্রণী ভূমিকা পালন করা হয়নি। এনসিপির সাথে আবার এনসিপির সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে কথা বলছেন। এই ক্ষেত্রেও মানুষের ভেতরে যদি এমন জায়গা তৈরি হয় যে এনসিপি গণ আন্দোলনের নায়কদের একটি সংগঠন, কিন্তু এর পক্ষে সরকারের পক্ষপাতিত্ব আছে, তাহলেও কিন্তু জনগণের কাছে ভুল বার্তা যায়। একই সাথে বৃহৎ রাজনৈতিক দল এবং যারা মতামত প্রদান করে বা মতামত তৈরি করে তাদের সাথে আপনি আলোচনা করবেন না, আলোচনা পরিবেশ রাখবেন না, তাতে কি হয়, জনগণের কাছে বার্তাটা যায় যে সরকারের সাথে রাজনৈতিক দলসমূহের ঘনিষ্ঠতা কম। একই সাথে রাজনৈতিক দলসমূহের বক্তব্য ভিন্ন ভিন্ন বক্তব্য, যেমন ধরুন সেনাপ্রধানের বক্তব্য, উপদেষ্টা পরিষদের বক্তব্য, এই দুটো বক্তব্যকে রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি এটি সঠিক এটি বেঠিক এই কথা বলবার মধ্যে দিয়ে কিন্তু আমি মুখোমুখি করে দিচ্ছি। আমার দায়িত্ব হচ্ছে যে এই জায়গা যেন তৈরি না হয়, যেন আমার এই সেনাবাহিনী যেটা গণ অভ্যুত্থানের প্রাক্কালে যে একটা বরিষ্ঠ ভূমিকা তাদের ছিল, তারা তখনই রাজনৈতিক বহু বিষয়ে মতামত প্রদান করেছে। সুতরাং অন্য একটি অবস্থায় সেনাবাহিনী যেভাবে থাকবার কথা, গণ অভ্যুত্থানের পরবর্তী সেনাবাহিনী কিন্তু সেই অবস্থা নেই। তারা মাঠে কাজ করছে, তারা কিছু কথা বলছে, কিন্তু তারা আজকে সেটা স্পষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু ইতিমধ্যে ভুল বুঝাবুঝি যা হওয়ার তো হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি রাজনৈতিক দলসমূহের সাথে সরকারের যে বৈঠকগুলো হচ্ছে, এই বৈঠকের মধ্য দিয়ে এক ধরনের পরিস্থিতি উন্নতি হচ্ছে এবং এই উন্নতি ছাড়া একসাথে কাজ করার চেষ্টা তো করছেন, সেই অগ্রগতিটা তো আমরা দেখছি হচ্ছে যে গুরুত্বপূর্ণ। আসলে অনেক রকমের অভিযোগ আছে। শহীদুল ইসলাম বাবুল, এই যে আলাউদ্দিন মাহমুদ একটা অভিযোগ করেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব দিন দিন বাড়ছে, সেটিও একটি বড় কারণ। এই ধরনের নানান রকম আসলে আন্দোলন হচ্ছে, দাবি দেওয়া উঠে আসছে বারবার, কিন্তু এই যে এনসিপি যে ঘোষণা দিয়েছে তারা প্রয়োজনে সব জায়গাতেই তারা বিপ্লব ঘটিয়ে দেবে এবং তারপরেও তারা এই ধরনের আন্দোলন হতে দেবে না। একটা সময় এই অভিযোগও করা হয়েছে যে প্রশাসনে এখনো 95% বিএনপির লোক। এই অভিযোগ এনসিপির পক্ষ থেকে আসছে, কি বলতে চান? না, ঠিকই আছে। শোনেন, ওই যে আলাউদ্দিন যেটা বলেছে যে বিভাজন তৈরি হয়েছে রাজনৈতিক শক্তির মধ্যে, এটা হয়েছে, এটা সত্য। 5ই আগস্ট পরবর্তী বিপ্লবের যে শক্তি বা অভ্যুত্থানের যে শক্তি, তার মধ্যে বিভাজন তৈরি হয়েছে। আমরা সকলে মিলে একটা সরকারকে এনেছিলাম। সেই সরকার যে আমরা তাদের কাছ থেকে যে আচরণ, যে এক্সপেকটেশন আশা করেছিলাম, সেটা আমরা পাচ্ছি না। পদে পদে আমরা বিঘ্ন হচ্ছে। এখন বিপ্লব যেটা আপনি বলছেন, বিপ্লব আপনি কতদিন করবেন? বিপ্লব কি যুগ যুগ করা যায়, বছর বছর করা যায়? একটা 5ই আগস্ট প্রায় 10 মাস আমাদের হয়ে যাচ্ছে। এই বিপ্লব যদি আপনি অভ্যুত্থান বা আন্দোলন প্রতিহত করতে যান, বা এখনও যদি আপনি বিপ্লব জারি রাখেন, হ্যাঁ, তাহলে তো মানে কি বলবো, সরকারও বিশৃঙ্খলার মধ্যে পড়বে, রাষ্ট্র বিশৃঙ্খলার মধ্যে পড়বে, মব তৈরি হবে। এটা তো একটা কন্টিনিউ প্রসেস হতে পারে না। এটা খুবই দুর্ভাগ্যজনক। শোনেন, এটা কিন্তু গভর্নমেন্টের অদূরদর্শিতার কারণে হচ্ছে। এই পরিবেশগুলো কেন হচ্ছে আপনাকে মনে রাখতে হবে, গভর্নেন্স ইজ এ অ্যাবসলিউট পলিটিক্স, কিন্তু অলওয়েজ, সেটা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, যাই হোক, পলিটিক্স যুগে যুগে কালে কালে। এই যে এই ধরনের ইন্টারিম সরকার যুগে যুগে কালে কালে যেখানেই হয়েছে, ইন্দোনেশিয়ায় সোহার্তের 1 বছরের মধ্যে, হ্যাঁ, সেটা ডেভেলপমেন্ট হয়েছিল। তারপরে আফ্রিকা, ইউরোপের 2-3টা কান্ট্রিতে হয়েছিল, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেল করেছে। আপনি দুনিয়ার ইতিহাস যদি খুঁজে দেখেন, আমাদের এখানে কী ছিল, এই সরকারটা যে দুর্বল সরকার, বারবার এটা চোখে আঙুল দিয়ে কাউকে এখন আর দেখাই দেওয়ার প্রয়োজন নাই। মানে দুর্বলতম একটা সরকার ম্যানেজমেন্টের দিক থেকে। না হলে দেখেন, আন্দোলন হচ্ছে সচিবালয়ে, আন্দোলন হচ্ছে এনবিআরে, আন্দোলন হচ্ছে প্রাথমিক শিক্ষকদের, আন্দোলন হচ্ছে বিদ্যুৎ কর্মচারীদের, আন্দোলন হচ্ছে পোর্টে। এই যে বিএনপির নেতা ইশরাক হোসেনের একটা মাত্র আন্দোলন, যে আন্দোলন বিএনপি আপাতত প্রত্যাহার করে নিয়েছে। এবং এটাকে আপনি বিএনপির উদারতা না বলে, এটাকে একরকমের না, সেই জায়গাটা আপনাকে অ্যাড্রেস করবার প্রয়োজন ছিল। একটা আনস্টেবল সিচুয়েশনে আমরা যে আন্দোলন, ইশরাক যে আন্দোলনে ছিল, সেই আন্দোলন থেকে তাকে আমরা তুলে এনেছি বুঝিয়ে দল, কিন্তু সেই জায়গাটা তো আপনার একটা রেসপেক্ট থাকার প্রয়োজন ছিল যে এইটা কিভাবে আলোচনা করে সমাধান করা যায়।
হ্যাঁ, একই আইনে আপনি অন্যকে দিচ্ছেন, ইশরাককে দিচ্ছেন না। এনসিপি নেতারা তো অভিযোগ আপনি বলছেন নির্বাচনকে আপনারা মানছেন না, সেই নির্বাচনের মেয়রকে তাহলে আপনারা কেন মেনে নিচ্ছেন? এটা তো অসৎ কথাবার্তা, উল্টা কথা হলো। উল্টা কথা হলো এই কারণে, এই নির্বাচনটা অবৈধ কেন হলো? কারণ আমার অধিকারটাকে আপনি ক্ষুণ্ণ করেছেন। যার জিতবার কথা তার ছিনিয়ে নিয়েছেন, এই জন্যই তো অবৈধ বলছি। তারটা কোর্ট ফিরিয়ে দিয়েছে, এটাই তো জাস্টিস হয়েছে। তাহলে আপনি এইটাকে আবার অবৈধ, এটা হলো কথার মালা আর কি, কথার ছন্দ বা কথার মানে মারপ্যাচ। অবৈধ কেন হয়েছে সেটা আপনি না খুঁজে আপনি নির্বাচনটাকে অবৈধ বলছেন। তো অবৈধটাকে হাইকোর্ট বৈধ করে দিয়েছে, জাস্টিস দিয়েছে, সেটাও আপনি মানছেন না, বলছেন এখানে মব তৈরি করেছে। আর্মিকে বলছেন আর্মি, উত্তরপাড়া, বিএনপি আর হলো কে মানে আমরা সব এরা মিলে হাসিনাকে বাংলাদেশে মানে আওয়ামী লীগকে প্রোভাইড করছে। এই যে দায়িত্বকে দেখেন, এই আর্মি 17 বছর হাসিনার অধীনে যে আর্মি ছিল, বিএনপি একবারও রাজনীতিতে হয়েছে কি? আপনাকে এই যে দেখেন আমার এই ভাইরা, ছোট্ট ভাইরা, এই ভাইদের এই 10 মাস আগে তাদের পিছনে আমরা লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিলাম, লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিলাম। রাজনীতিটা তো একটা বিশ্লেষণের ব্যাপার আছে, অভিজ্ঞতার ব্যাপার আছে। 17 বছর এই আর্মি দেশের পক্ষে কোনো ভূমিকা পালন করে নাই, সত্য। তারপরে একবারও কিন্তু আর্মিকে নিয়ে আমরা বক্তব্য দেই নেই যে আর্মি এটা করছে, আর্মি রয়্যাল এজেন্ট, আর্মি ইন্ডিয়ার কথা মতো কাজ করছে, বা আর্মি শেখ হাসিনাকে আনতে চাইছে, এগুলো আমরা বলেছি। কেন বললাম এই কথাটা? অথচ আমাদের বন্ধুরা বলে দিচ্ছে আর্মি চিফের সাথে বা আর্মির সাথে তাদের কী লাভ হচ্ছে সেটা এখানে বলে দিচ্ছে। 5 তারিখে যে আর্মি, কারণ আপনাকে মনে রাখতে হবে এই যে বিপ্লবের কথা আমরা বলছি, অভ্যুত্থানের কথা বলছি, এই অভ্যুত্থানের 3-4টে শক্তি। একটা হলো ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র, রাজনৈতিক শক্তি বিএনপি, জামাত সহ, এবং আর্মি। আমরা সকলে মিলেই তো এই বিপ্লবটাকে ওন করেছিলাম বা একটা সরকার গঠন করেছিলাম। তো এখন সেই বিপ্লবের শক্তি রাজনৈতিক দলকে আপনি বলছেন যে আপনি বৈরিতা তৈরি করছেন, আপনি বলছেন কথায় কথায় যে রয়্যাল এজেন্ট বা ইন্ডিয়ার এজেন্ট আর্মি হয়ে গেছে। দায় কি শুধু নতুন রাজনৈতিক দলের? না, বৈরিতা তৈরির দায় ও যেমন বলেছে, ভালো বলেছে আমাদের এই ভাই আলাউদ্দিন, যে আমাদেরও দায়িত্ব থাকতে পারে। শুরুটা কি হলো? আচ্ছা, শুরুটা কি হলো? এর মধ্যে ইন্টেনশনটা আপনাকে বুঝতে হবে। কিন্তু শুরুটা হলো প্রথম থেকেই। কিন্তু দেখেন এখন আমরা যে কথা বলছি, 3 মাস আগে আমরা সেই কথা বলি নাই, কারণ তাদের প্রতি আমাদের একটা রেসপেক্টের জায়গা। কখনো বাংলাদেশটার জন্মই হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। কোনো কালে কোনো ছাত্র ক্ষমতায় যেতে চায় না, মন্ত্রী হতে চায় না, হয়নি, রেকর্ড নাই। তাদেরকে আমরা মন্ত্রী বানিয়েছি, উপদেষ্টা বানিয়েছি, তাদেরকে না 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 বানিয়েছি। এখন মনে করছি এটা ভুল ছিল, ভুল হয়েছে। তাদের অ্যাক্টিভিটিস দেখছি, তারা সেই কন্ট্রোভার্সির বাইরে যেতে পারছে না। আপনি দেখেন যে, আমি শেষ করে দিচ্ছি, আন্দোলন হচ্ছে সচিবালয়ে, বিপ্লবের 10 মাস পরে অভ্যুত্থানের। সরকারের পক্ষ থেকে কিছু বলছে না, মানে সরকারের বাইরে যে হাসনাত আব্দুল্লাহ বলতে এসে যে আন্দোলনকে আমরা প্রতিহত করব। তাহলে কি আমার এখানে সরকার যে ফাংশনেবল একটা সরকার আছে বা আদৌ অস্তিত্ব আছে, এটা কি প্রমাণ হয়? আলাউদ্দিন, এই প্রশ্নটাই আপনার কাছে আমি রাখতে চাই। সব জায়গায় আপনাদের পছন্দের লোক থাকতে হবে, এই কারণেই আপনারা নানানভাবে বিপ্লব ঘটাবেন বলছেন, এরকম অনেক ধরনের কথা আসলে শুনতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল বলছে। সব জায়গাতে আসলে আপনারা কন্ট্রোভার্সির বাইরে বেরিয়ে আসতে পারছেন না, সরকার যা বলছে না সেটি এনসিপির পক্ষ থেকে আগেই বলে দেওয়া হচ্ছে। এই সব কিছুর আসলে যোগসাজশটা কোথায়? কেন এত অভিযোগের তীর কেন এনসিপির দিকে? আমি আপনার উত্তর নিবে একটি বিরতি নিয়ে ফিরতে চাই। যে প্রতিষ্পাত বিদিত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথী প্রতিষ্পাত বিদিত রাজখান দেখছেন। আলাউদ্দিন মোহাম্মদ, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, আপনারা বিপ্লবের হুঁশিয়ারি দিয়েছেন, আপনাদেরকে নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে, আপনারা কোনোভাবেই কন্ট্রোভার্সির ঊর্ধ্বে উঠতে পারছেন না, আপনারা রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবলিকলি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন, আপনাদের দলের নেতারা বিশেষ করে। এত অভিযোগ আপনাদের বিরুদ্ধে, বিশেষ করে বিএনপি এবং এনসিপির মাঝে যে দূরত্ব সেটি ঘনীভূত হচ্ছে দিন দিন। এই কন্ট্রোভার্সিগুলো থেকে আসলে আপনারা বেরিয়ে আসবেন কবে? নাকি আপনারাই আসলে সব জায়গায় নিজেদের লোক বসাতে চাইছেন, সেরকম যেটি শোনা যাচ্ছে সেটি সত্যি? হ্যাঁ, আসলে যেই বিষয়টি আপনি বলেছেন তার কিছু সত্যাসত্য তো আছে। যেমন আমাদের অধিকাংশ নেতার বক্তব্যে কিছু কিছু ক্ষেত্রে তারা বিপ্লবী নাকি রাজনীতিবিদ এই জায়গাটার মাঝামাঝি একটা অবস্থান নিয়েছে। সাধারণত আমরা মনে করি যে গণতান্ত্রিক সংস্কৃতিতে যে রাজনীতি হওয়া উচিত সেটা গণতান্ত্রিক রাজনীতি, কিন্তু তারা তো আসলে 9 মাস আগেই বিপ্লবী ছিলেন, এটা আমরা ভুলে গেলে চলবে না। তারা 3.5 মাস কি 3 মাসের মধ্যে যে রাজনৈতিক দলে জয়েন করেছেন, রাজনৈতিক দলে যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতির ক্ষেত্রে অনেকের মধ্যেই একটু অতি বিপ্লবীপনা আছে।
কিন্তু এটাকে আমরা মনে করি যে এটা বাংলাদেশ এই সিচুয়েশনটা অতিক্রম করেই তাকে পরবর্তী স্তরে পৌঁছতে হবে। এই প্রেক্ষিতে আমরা বলবো যে এখানে সরকারের কিছু তথ্য ফাঁস করা, কিংবা আপনি যেটা বলছেন আমি নিশ্চিত না যে আপনি কোনটাকে রেফার করেছেন, কিংবা সরকারের সাথে তাদের যে আপনার সম্পর্ক, যে অভিযোগ শহীদুল ইসলাম বাবুর করছিলেন যে নানানভাবে আসলে আপনাদের দলের নেতাদেরকে দেখা গেছে সেনাবাহিনীর সাথে কথোপকথন থেকে শুরু করে বিভিন্ন ইস্যু নিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন। জি, এই বিষয়টা সত্য যে এখানে যেই ঘটনাগুলো ঘটেছে তার প্রেক্ষিতে বাংলাদেশ এবং যদি স্পেসিফিক এনসিপি তা অনেকটাই আক্রান্ত হয়েছে, এটাও সত্য, এবং এগুলো না হলেই হয়তো বা ভালো হতো। বাট যেহেতু বাংলাদেশে আবারও বলছি যে এমন একটা সময় আমরা অতিক্রম করছি, আমরা ফেসিবাদ থেকে গণতন্ত্রের উত্তরণের দিকে যাচ্ছি। তো এক্ষেত্রে এই ভুল ভ্রান্তিগুলো হচ্ছে, এগুলো আবার কারেক্টিভ মেজারও নেওয়া হচ্ছে। পাশাপাশি আমি যে এই বিষয়টা আবারও বলছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যকার যে দূরত্ব, আমি মূলত এই জায়গাটাকে সব সমস্যার সমাধানের ক্ষেত্রে এই জায়গাটাকে আমি বারবার সামনে নিয়ে আসবো। কারণ আমরা দেখেছি যে এই দেশের মালিক জনগণ, আর জনগণের জন্য রাজনীতি যারা করেন তারা হলো রাজনৈতিক দল। এখন রাজনৈতিক দলগুলোই কিন্তু আপনি স্বীকার করেন না করেন, সবগুলো দল মিলিয়ে কিন্তু জনগণকে রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করে, যারা তাদেরকে পরিচালনার জন্য একটা সিদ্ধ প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা কিংবা রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিতে থাকেন। এখন সেই ক্ষেত্রে আমরা বলি যে বর্তমান সরকারের সবচেয়ে বড় দুর্বলতা, কিংবা বর্তমানে এই যে এতগুলো আপনার বিভিন্ন পাশ থেকে আমরা যে সরকার আক্রান্ত হচ্ছে, বিভিন্ন ঘটনাগুলো হচ্ছে, এগুলো কিন্তু মূল কারণ হলো রাষ্ট্রের যে জনগণ, যে রাষ্ট্রের মালিক, যেই আপনার রাজনৈতিক দলগুলো হলো রাষ্ট্র পরিচালনার হিস্সাদার, তারা এখানে স্টেক হোল্ডার, তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে এখানে একটা বিভাজন তৈরি করা হয়েছে। আমি বলবো যে এনসিপির সাথে বিএনপির যে দূরত্ব, এই দূরত্বটা এখানে কিন্তু এটা একটা ক্রিয়েটেড দূরত্ব। স্বাভাবিকভাবে আপনি যদি বলেন, ধরেন এনসিপি একটি নতুন রাজনৈতিক দল হিসেবে এখানে তাদের যে গণঅভ্যুত্থানের পর গণঅভ্যুত্থানের যে লিগ্যাসি তারা ধারণ করছে, তাদের নেতৃত্বের যে আপনার সারা দেশব্যাপী যেই আপনার পরিচিতি এবং গ্রহণযোগ্যতা, সেই জায়গা দিয়ে কিন্তু সরকারের কোনো ধরনের সহযোগিতা ছাড়াই কিন্তু তারা এগিয়ে যেতে পারে। একটু আপনার এই কথার সাথে যুক্ত করতে চাই, সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন এই হাসনাত আব্দুল্লাহ বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমে যদি বাধা আসে সেটি কঠোর হাতে জনগণকে নিয়ে প্রতিরোধ করা হবে, সরকারকে যদি জিম্মি করেন সেটার পরিস্থিতি ভালো হবে না। এই হুঁশিয়ারি দেওয়ার আসলে কি আপনারা জনগণের সাথে কথা বলেছেন? জি, এই হুঁশিয়ারি দেওয়ার, আমি এখন বলবো যে এই হুঁশিয়ারি দেওয়ার কে, এই প্রশ্ন যদি করেন, এই হুঁশিয়ারি দেওয়ার আপনার আমি বলবো যে শতভাগ আপনার গ্রহণযোগ্যতা ম্যান্ডেট এই ছাত্র অভ্যুত্থান নেতৃত্বের আছে। তবে এখানে একটা বিষয় তারা অ্যাড করলে আরো সুন্দর হবে, সেটা হলো যে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে আমরা সংস্কারটি করব। তাহলে কারণ আমরা বর্তমানে আপনি যদি একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজেকে চিন্তা করেন, রাষ্ট্র আসলে আপনার কোনো নির্দিষ্ট দলের কাছে জিম্মি না, রাষ্ট্র জিম্মি এখন আমলাতন্ত্রের কাছে। এখন আমলাতন্ত্র তো আসলে এটা একটা অভ্যাসবশত তারা আপনার এই রাষ্ট্রের জনগণকে রাজনৈতিকদের মধ্যে আপনারা কি কোনো না কোনোভাবে বিএনপিকেও এখানে উল্লেখ করেছেন সংস্কার কার্যক্রমে বাধা দেওয়ার জায়গাটিতে? না, আমরা কিন্তু সংস্কার কার্যক্রমে বাধা দেওয়ার জায়গায় আমরা বিএনপিকে উল্লেখ করাটা আমি মনে হয় যে এটা আসলে মাইনর একটা ঘটনা। মূলত সংস্কার আপনি দেখেন, জনপ্রশাসন সংস্কারের বিরুদ্ধে কিন্তু বিএনপি মাঠে নামে নেই, সংস্কারের বিরুদ্ধে নেমেছে যারা এখানে জনপ্রশাসনকে কুক্ষিগত করে রেখেছে তারা। আজকে যখন সচিবালয়ে আপনার আন্দোলন হচ্ছে, দেখেন এটা কিন্তু সরকারি চাকরির আপনার বিধিনিষেধ নিয়ে। আপনার কাছে শহীদুদ্দিন মাহমুদ স্বপন, একটা সময় ছিল এই সচিবালয়ে যারা চাকরিরত আছেন তারা 5 আগস্ট থেকে কালো ব্যাজ ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছেন, এখন তারা অফিস চালাবেন না বলে হুমকি দিচ্ছেন। সেই সময় এত দীর্ঘদিন 16-17 বছর কারো কেন এই ধরনের আন্দোলন করতে মন চাইলো না, এখন হঠাৎ করে কেন এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করছেন? শুরুতে সেই কথাটা বলছিলাম আপনাকে, সেটি হচ্ছে যে আমরা তো এই 5 আগস্টের পরে অনেকগুলো ঘটনা দেখলাম। এই আমলাতন্ত্র বা এই সরকারি কর্মকর্তা বৃন্দ আমাদের গত 15 বছরে কী ভূমিকা পালন করেছে আমরা দেখেছি, এবং আমরা সরকারের অন্যায্য যে কার্যক্রম সেগুলোকে প্রতিষ্ঠিত করবার জন্য, সেগুলোকে জাস্টিফাই করবার জন্য তারা সব কাজগুলোই তারা করেছে। এবং দেখেন 5 আগস্টের আগে সব আওয়ামী লীগ আমলা, আওয়ামী লীগ পরিচয়, 5 আগস্টের পরে দল নিরপেক্ষ আমলা হবে বলা হচ্ছে সব বিএনপি। তার মানে কি আওয়ামী লীগেরও বিএনপি আসলো, আমলা কেন আওয়ামী লীগ এবং বিএনপি হবে অথবা এনসিপি হবে? এই প্রশ্নটা জোরালোভাবে কিন্তু আমরা উত্থাপন করছি না। আমরা আগে ওকে তাড়িয়ে দিয়ে কাকে বসাচ্ছি, সে সৎ কর্মচারী কিনা, সৎ কর্মকর্তা কিনা এটা বিবেচনা নিচ্ছি না। ডিপ্রাইভ হয়েছেন, সে বিএনপি নামে চিহ্নিত ছিলেন। যদি চিহ্নিত থেকে থাকেন তাহলে উনি কেন আগে বিএনপি নামে চিহ্নিত থাকবেন?
যেটি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ নামে চিহ্নিত থাকলে উনি বিএনপি নামে চিহ্নিত থাকলে তাকে পুনর্বাসন করা হচ্ছে। মানে পুরো প্রক্রিয়াটাই হচ্ছে পলিটিসাইজড। এই জায়গা থেকে বের করবার জন্য যে এনসিপি যে আলাউদ্দিন যে কথাটা বলছে যে নতুন রাষ্ট্রের যে স্বপ্ন, নতুন ব্যবস্থাপনার যে স্বপ্ন, সেই স্বপ্নের জায়গাটা কিন্তু এনসিপি তৈরি করতে শুরু করেছিল। কিন্তু যে কথাগুলো আলোচনা হচ্ছে, একটু আগে বললেন যে বিপ্লব করবে, সব থামিয়ে দিবে, এই সব অনেক বিষয়ে কথা বলবার মধ্য দিয়ে যে দায়িত্বটা জনগণের রাজনৈতিক দলসমূহের সাথে নিয়ে করবার কথা, সেই কাজটা নিজে নিজে করা, নিজে নিজে বিপ্লবী সেজে যাওয়া, নিজে নিজে নায়ক সেজে যাওয়ার যে এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে, তাতে করে আসলে শেষ বিচারে আমাদের যে কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, যে সংস্কার, যে নির্বাচন, যে বিচার, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভাজন তৈরি হচ্ছে, বিভক্তি তৈরি হচ্ছে। যেখানে ঐক্য গড়ার দরকার, প্রধান উপদেষ্টা ঐক্যের জন্য কথা বলছেন, সেখানে আজকে হাসনাত আবদুল্লাহ যদি বিপ্লব করে সচিবালয় থামিয়ে দিতে চান, তো পুরো সরকারি কর্মচারী যারা আছে তারা তো এটাকে প্রতিপক্ষ হিসাবে নেবে। তাহলে এই বিষয়টা অন্য কিভাবে ডিল করা যায়, অথবা রাজনৈতিক শক্তিসমূহ দেশের হৃৎপিণ্ড সচিবালয় কিভাবে এটা ফাংশনেবল থাকবে, এটাকে কিভাবে এটাকে নিউট্রাল একটা জায়গা রাখবে, সেই বিষয়ে কথা হতে পারে। কিন্তু তা না বলে আপনি যদি বলেন আপনি দখল করবেন, আপনি ঠিক করে ফেলবেন, এটি হয়তো 5 আগস্টের পরে কিছুদিনের জন্য সহনীয় ছিল, কিন্তু আজ 10 মাস পরে বিষয়টা কিন্তু সেই পর্যায়ে কেউ মানবে না। আলোচনার কথা বলেছেন শহীদুল ইসলাম বাবু, সেই আলোচনার কথা কিন্তু ছিল বিক্ষোভরত কর্মচারীদের সাথে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের বৈঠক হবার কথা ছিল, কিন্তু সেই বৈঠকটি আর হচ্ছে না। তিনি বলেছেন তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন। আবার এই আইন উপদেষ্টা বিএনপির হয়ে কাজ করছেন, এই উপদেষ্টা পদত্যাগও চেয়েছে এনসিপি। তার মানে যেখানে যেই ধরনের আন্দোলন হচ্ছে সবকিছু গিয়ে কোনো না কোনোভাবে বিএনপিতে গিয়ে ঠেকছে। আমি জানি না আসিফ নজরুলের পদত্যাগ চাওয়ার সাথে কি আছে। আসিফ নজরুল যদি বলেন বিপ্লবের 10 জন স্পিডধারী এবং বিপ্লবে ভূমিকা পালন করি, অন অফ দেম আসিফ নজরুল। ছাত্রদের চাইতে কম না তার ভূমিকা, এটা তো দৃশ্যমান ছিল। তখন সেই আসিফ নজরুল যদি বিএনপি হয়ে যায়, মাহফুজ আবদুল্লাহ যদি এনসিপির হয় না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপির হয় না, প্রফেসর ইউনুস সাহেব এনসিপির হয় না, এখন এটা কি বলবেন? বলার জন্য বলা। প্রবলেমটা কি হয়েছে জানেন? বিপ্লবের উনি যেটা বললেন 10 মাস হয়ে গেছে, এখনো যদি সরকার যে দায়িত্ব পালন করবে সেটা না পালন করে হাসনাত আবদুল্লাহকে সেই দায়িত্ব পালন করতে হয়, হান্নান মাসুদকে সেই দায়িত্ব যদি পালন করতে হয়, তাহলে এই সরকারকে দিয়ে আমরা কি করব? আপনি বলেন। যে সরকার বারবার যেটা বলা হয়েছে যেটা করবে, এটা ঠিক, সে যেটা বলেছে এই বাংলাদেশের ব্যুরোক্রেসির মধ্যে নানান সমস্যা। এই মখা আলমগীর প্রথম এই জনতার মঞ্চ তৈরি করে বিএনপির বিরুদ্ধে 96 সালে বিক্ষোভ তৈরি করেছিল। এই প্রশাসনের মধ্যে আওয়ামী ভূত আছে, এটাও সত্য। তারপরে এখন এই প্রশাসনের মধ্যে বিগত দিনের প্রশাসনের যে এগুলো নিয়ে বারবার অভিযোগ দেখছি। হ্যাঁ, উনি যেটা বলছেন যে বঞ্চিত বিএনপি মনা হওয়ার কারণে বা ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে এরা তো আর বিএনপির মিছিলও করে নাই, জনতার মঞ্চ করে নাই, এদেরকে বঞ্চিত রাখা হয়েছিল, তাদের প্রমোশন হয়েছে কারো কারো। হ্যাঁ, এখন প্রবলেম হয়েছে এনসিপির তো ধরেন নতুন রাজনৈতিক দল, তাদের তো আর সেই সমর্থক সিভিল সার্ভিস ব্যুরোক্রেসির মধ্যে নাই। এখন আপনি কোত্থেকে মানুষ আনবেন আপনি বলেন? এটা অস্বীকার করার উপর না, এই বাস্তবতা। কেউ হতে পারে। আবার এটা আছে যে আওয়ামী লীগের এখন পর্যন্ত অনেক জায়গায় চিহ্নিত আওয়ামী লীগার এবং ফ্যাসিবাদের দোষর তারাও দায়িত্ব পালন করছে। হতে পারে তারা যে বিক্ষোভ করছে সেটা অন্যায় বা ন্যায়, সেটা তো সারা জীবন একটা সরকার যদি দেশে থাকে তারা ভূমিকা পালন করে, আলোচনা করে, নাহলে হার্ড লাইনে যাইতে হলে হার্ড লাইনে যায়। সরকার হার্ড লাইনে যাবার আগে যদি হাসনাত আবদুল্লাহরা হার্ড লাইনে যায়, হান্নান মাসুদরা যদি হার্ড লাইনে যায় প্রত্যেক 10 মাস পরে, তারপরে দেশের বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদের কোনো বক্তব্য যদি না থাকে, এটা হলো বিশৃঙ্খলা, নৈরাজ্য এবং সরকারের সীমাহীন ব্যর্থতার আরেকটা উদাহরণ। এই প্রশ্নটি একটু আপনার কাছে করতে চাই আমি আলাউদ্দিন। এই যে সরকারের দায়িত্ব আপনারা পালন করছেন নাকি আপনারা যেভাবে বলছেন সরকার সেভাবে দায়িত্ব পালন করছে, সেই প্রশ্ন নানান জায়গায় উঠছে এবং সবকিছুতে আসলে এনসিপির সাথে সরকারের সবার আগে আলোচনা হয়। এমনকি প্রধান উপদেষ্টা পদত্যাগের ইস্যুটিও আমরা সবার প্রথম নাহিদ ইসলামের সাথে যে বৈঠক সেখান থেকে শুনতে পেলাম, ওনার কাছে শুনতে পেয়েছি। আপনারা আসলেই তাহলে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এই সরকারের সাথে? সরকার আপনাদের কথা মতোই কাজ করছে কিনা? আমি উত্তরটি নিব। আরেকটি বিরতি নিয়ে সময় হয়েছে। জি25 ইস্পাত বিদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত বিদিত রাজকাহন দেখছেন। আলাউদ্দিন মোহাম্মদ প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। সরকারের দায়িত্ব আপনারা পালন করছেন, সরকার আপনাদের হয়ে কাজ করছে, নানান বিপ্লব ঘটিয়ে আপনারাই কোনো না কোনো ভাবে এই দেশে আবারও -2 ফর্মুলা ঘটাতে চেষ্টা করছেন। নানান অভিযোগ আপনাদের বিরুদ্ধে, আসলে কি তাই? সরকার সবকিছু শুরুতে আপনাদের সাথে আলোচনা করে করছে? প্রথমত আপনি যে -2 শব্দ উচ্চারণ করলেন, -2 এর আসলে কোনো আপনার বিদ্যমান বাস্তবতা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নেই। হাসনাত আবদুল্লাহ নিজেও কিন্তু বলেছেন -2 ঘটানোর এক ধরনের চেষ্টা হচ্ছে বাংলাদেশে।
আমি আসলে অবগত না, এটাকে আজকে কালকে বলেছেন না বেশ কয়েকদিন আগে বলেছেন। তো এখানে মূলত আপনার জনগণ 5 অগাস্ট একটি ফ্যাসিস্ট শক্তিকে তার জনগণের সর্বশক্তি দিয়ে উৎখাত করেছে। জনগণ একটা দলকে মাইনাস করেছে। এখন যেই দলটা এখন আছে এটা গণঅভ্যুত্থানের বিজয়ী দল, বিজয়ের অংশীদার। তাহলে বিজয়ের অংশীদাররা একে অপরকে মাইনাস করবে, এ ধরনের সমীকরণ আসলে এটা অচিন্তনীয় এবং এটা আমাদের সামনে আনাটা আমাদের বিভেদকারও উস্কে দেয়। দ্বিতীয়ত হলো এনসিপি রাজনৈতিক দল হিসেবে নতুন হলেও অনেকেই এনসিপিকে দল হিসেবে মানতে চায় না। কারা মানতে চায় না এর মধ্যে একটা বড় অংশ হলো সরকারে যে এনসিপির যে আগের রূপ ছিল, ছাত্র নেতা কিংবা অভ্যুত্থানকারী শক্তি যারা সরকারকে তখন বসিয়েছিল অন্যান্য দলগুলোর সহযোগিতা নিয়ে, তারা অনেকেই অবচেতনে এখনও তাদেরকে গণঅভ্যুত্থানকারী নেতাদেরকে এনসিপি রাজনৈতিক দলের নেতা হিসেবে বিবেচনা না করে গণঅভ্যুত্থানের নেতা হিসেবে বিবেচনা করছেন। এইটার যে আপনার একটা দ্বন্দ্ব, এটার মধ্যে পরে দেখা যায় কখনো কখনো কোনো উপদেষ্টা, প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের নেতাকে ডেকে নিয়ে যাচ্ছেন, কিন্তু তিনি যে ইতিমধ্যে এনসিপির নেতা হয়ে গিয়েছেন, রাজনৈতিক দলের নেতা হয়ে গিয়েছেন, এবং এই ডাকার মাধ্যমে যে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অপরায়ণ করার একটা কালচার অথবা একটা প্রবণতা তৈরি হচ্ছে, এই জিনিসটা তাদের বোধে হয়তো বা আসছে না। এখন আমাদেরও এই রাজনৈতিক শক্তি, রাজনৈতিক নেতৃত্বের এই জায়গায় আসলে এখন পরিবর্তন দরকার। রাজনৈতিক নেতৃত্ব তাদের অতীতের যে ছাত্র নেতৃত্বের যে ভূমিকা, এই জায়গা থেকে পরিবর্তন করে যখন রাজনৈতিক নেতার ভূমিকা আসতে পারবে তখন রাজনৈতিক দল দাঁড়াবে। কিন্তু এখন একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো গণঅভ্যুত্থানের মেজর যে ফিগার্স তারা বেশিরভাগ এনসিপিতে চলে এসেছেন। তারা যখন গণঅভ্যুত্থানের কোনো আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের কোনো চেতনা, গণঅভ্যুত্থানের কোনো দাবি বাস্তবায়নের জন্য সরকারকে চাপ দিচ্ছেন, তখন তারা আবার এনসিপির হয়ে চাপ দিচ্ছেন। এই যে এখন একটা এমন কন্ট্রাডিকশন তৈরি হয়েছে, সবচেয়ে বেশি দিচ্ছে, তা তো খুবই স্বাভাবিক, এনসিপির কাছ থেকে তো সবচেয়ে বেশি আসা উচিত। কিন্তু এখানে যে জিনিসটা কিছু প্রক্রিয়াগত এখানে প্রবলেম তো আছেই, কিন্তু অবশ্যই এনসিপির লিগ্যালিটি কি, এনসিপির লেজিটিমেসি কি, এনসিপির ভিত্তি কি? এনসিপির ভিত্তি তো গণঅভ্যুত্থান। এখন এনসিপি যদি নিজে গণঅভ্যুত্থানের জায়গা থেকে সরে যায়, গণঅভ্যুত্থান ঘটেছে সেখানে আসলে কারো কোনো দ্বিমত নেই, কিন্তু এখন আসলে গণতান্ত্রিক ধারায় তো পৌঁছাতে হবে। গণতান্ত্রিক ধারায় পৌঁছানোর জন্যই এনসিপিকে, সরকারকে চাপে রাখতে হবে। এবং আমরা যেটা স্পষ্টত বলেছি, এখানে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটা রোডম্যাপেই বিচার এবং সংস্কার না করে আপনারা নির্বাচন করতে চান না। আমরা দেখেন এখানে নেতিবাচক প্রবণতাটা এটা আসলে দুই একজনের মধ্যে দেখা যায়, কিন্তু এটাই ট্রেন্ড না। আমরা নির্বাচন চাই, কারণ নির্বাচন ছাড়া বাংলাদেশের বর্তমান যে বাস্তবতা, আমরা তো একটা ইন্টারিম সময় আছি, আমরা গণতন্ত্রের দ্রুত উত্তরণ ঘটাতে চাই। তবে একটু ছোট্ট বিষয় বলি, বারবার যে জায়গা আমরা আটকে যাচ্ছি সেটা হলো যে এনসিপি যা করছে, যা করতে চাচ্ছে তা অবশ্যই সঠিক এবং সময়ের বাস্তবতায় এটাই দরকার। কিন্তু প্রক্রিয়াগতভাবে এনসিপি যদি বড় রাজনৈতিক দলের আস্থা নিয়ে করতে পারত, তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ অন্য রাজনৈতিক দলগুলো তাই মনে করে কিনা সেইটা জানাওটাও তো খুব জরুরি ছিল। শহীদুদ্দিন মাহমুদ স্বপন কি মনে করছেন? এনসিপি শুধু নিজেদেরকে সঠিক মনে করছে এবং সে কারণে এই দূরত্বগুলো বাড়ছে এবং বারবার সবকিছু দমাতে তারা বিপ্লবের সহায়তা নিচ্ছে। সেটি তো বললামই, বারবার সবগুলো দমানোর দায়িত্ব তো এনসিপির পড়ে নেই। এনসিপি কে? একটা রাজনৈতিক দল, আর সরকারের সাথে ঘনিষ্ঠতা আছে, সেটা নিয়ে আলোচনা আছে, সেটা নিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার বিষয় আছে, কিন্তু ওরা দায়িত্ব নেবে কেন? সরকার কোথায়? সরকার যে গণঅভ্যুত্থানের পরে যে সরকার শক্তি জায়গা তৈরি করবার কথা, রাষ্ট্রকে পরিচালনা করে সরকার মানে কি? একটা শক্তি, মানুষ আস্থা পাবে। আমি আমার সার্বভৌমত্বটা সরকারের কাছে আমরা হস্তান্তর করি, যে সরকার আমাকে নিরাপত্তা দিবে, আমার সব কিছু দায়িত্ব নিবে সরকার। সেই শক্তির জায়গাটা সরকার দেখাতে পারেনি। আপনি দেখুন, গণঅভ্যুত্থান এত রক্তাক্ত অধ্যায়ের পরে সিম্পল একটা কথা বলি, আপনার 5ই আগস্টকে আমরা বলছিলাম যে ফ্যাসিবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করেন। এটা একটি চেতনা, এটা একটি আগামী বাংলাদেশের সম্ভাবনা, এবং এই যে বিশাল আন্দোলন, এই আন্দোলন আগামীতে আন্দোলনকারীদের উৎসাহিত করবে, সরকার করেনি। আমরা বলেছিলাম যে একটা লিবার্টি স্কোয়ার করেন, গণতন্ত্র চত্বর করেন, সেটি সরকার করেনি। গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় আপনি দেখুন, রাষ্ট্রীয় কোনো মর্যাদা গণঅভ্যুত্থানের আত্মত্যাগকারীদের কিন্তু এ সরকার দেয়নি। গণঅভ্যুত্থানের সরকার, ওদের আত্মত্যাগের সরকার। 21 পদক গেল, স্বাধীনতা পদক গেল, একটি পদক এই গণঅভ্যুত্থানের শহীদদের কিন্তু উৎসর্গ করা হলো না। আপনি কোন জায়গাটা আপনি দেখছেন? আরেকটি দেখেন, আমরা যখন বললাম যে রাজনৈতিক দলসমূহের সাথে
ঘনিষ্ঠতা বাড়াবার জন্য আপনি প্রতিদিন তো আলাদা আলাদা করে দলের সাথে কথা বলতে পারবেন না। আমরা বলেছিলাম একটা জাতীয় কাউন্সিল করেন, প্রত্যেকটি রাজনৈতিক এনসিপি সহ সকলেই এই কাউন্সিলে থাকবে এবং তাদের সাথে আপনি 15 দিন 1 মাসের মতামত বিনিময় করেন। এর মধ্য দিয়ে যে সংহতিটা থাকবার কথা, যে ঐক্যতা থাকবার কথা, সেটি থাকতো। আপনি দেখুন নেইবার কান্ট্রির এত বড় একটা প্রোপাগান্ডা এবং প্রতিনিয়ত ষড়যন্ত্র, প্রতিনিয়ত সেটি নিয়ে কাজ করছে। প্রধান উপদেষ্টা গতকাল আমরা ওনার সাথে কথা বলেছি, উনি বলছে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে। এই যুদ্ধ অবস্থাটা কি? যুদ্ধ অবস্থাটা কোনো দেশের সাথে সামরিক যুদ্ধ না। এই যুদ্ধ অবস্থা হচ্ছে যে যারা আমাদের এই 5 আগস্টকে মেনে নেয় নাই, যারা এখান থেকে পালিয়ে গেছে, তারা প্রতিনিয়ত তাদের শাখা প্রশাখা প্রসারিত করে এখানে একটি নতুন বন্দোবস্ত তৈরি করতে চায়, যে পুরানো বন্দোবস্ত ফিরতে চায়। এবং এই সরকারকে সহ্য করবার মতো একটা মিনিট সময় দিতে তারা রাজি নয়। তাই সেই রকম একটি অবস্থায় জাতীয় ঐক্যবদ্ধ যদি না থাকে, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকে, প্রধান উপদেষ্টার নেতৃত্বে পুরো বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটাকে মুখোমুখি করে আরো বিভাজন তৈরি করা উচিত। এই তিনটিকে এক জায়গায় নিয়ে এসে একটা সমন্বিত রোডম্যাপ দিতে হবে। আরো বাড়ছে এবং যত বিভাজন বাড়বে বিপ্লবের সংখ্যাও তত বাড়বে, সেই সংখ্যাও কি আছে? না, শঙ্কা আছে। শোনেন, একটা আজব কথা বলি। কয়েকদিন আগ পর্যন্ত বিএনপিকে ব্ল্যাকমেইল করা, মানে কি বলে, বিএনপি ব্ল্যাকমেইল তো না, কি বলে, মানে হেয় করা যে একটা প্রবণতা, একটা আজব না করেছে আমাদের ছাত্র বন্ধুদের মধ্যে কেউ কেউ করেছে, বা সরকারের মধ্যে থেকেও করা হচ্ছে, কেউ কেউ বলা হচ্ছে। কেন করা হচ্ছে? দুনিয়ার কোনো জায়গায় রাজনৈতিক দল নির্বাচন চায়, এটাকে আপনি মানে হিউমিলিয়েট করছেন। হ্যাঁ, আর্মি নির্বাচন চায়, আর্মি দুনিয়ার কোথায় চায় আমি জানি না, বাংলাদেশে চেয়েছে। তারপরে সরকার সিভিল সার্ভেন্টরা নির্বাচন চায়, ইলেকশন কমিশন প্রস্তুত আছে। আর আমার সরকার একটা অন্তর্বর্তী সরকার, তারা নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ বলছে না। সংকটটা কোথায় তৈরি হয়েছে আপনি জানেন কিনা জানি না। প্রত্যেক সপ্তাহে আমরা গ্রামে যাই 2-3 দিন, ধুলোমাটির সাথে আমরা মেলামেশা করি, একেবারে রুটের মানুষের সাথে। বিশ্বাস করবেন, অসংখ্য মানুষ প্রশ্ন করে, ভাই নির্বাচন কি হবে না, আদৌ হবে? এই যে অনিশ্চয়তাটা তৈরি হচ্ছে, কে তৈরি করছে? বিএনপি করছে? সরকার একটা শুনে একটা ব্যবসা প্রতিষ্ঠান বলেন, রাজনৈতিক দল হিসেবে আপনাদের কথা উল্লেখ করে এনসিপি বলছে আপনারা যথেষ্ট সহযোগিতা করছেন না। না না না, সহযোগিতা যদি না করি, এই যে ইশরাকের যে আন্দোলন, এই আন্দোলন থেকে আমরা তাকে বুঝিয়ে শুনে সেখান থেকে নিয়ে আসলাম, এটা কি সহযোগিতা না? দেশ একটা টার্বুলেন্ট পরিস্থিতি। প্রধান উপদেষ্টাকে আমরা প্রধান উপদেষ্টার সাথে মিটিং করলাম, সেখানে আপনি বিতর্কিত একজন উপদেষ্টাকে এনে বসায় রাখলেন। ইজ ইট অনার? বিএনপির মতো রাজনৈতিক দল কি অর্জন এই মিটিং? অর্জনের মধ্যে এটা যে রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় নাই, তার মানে তিনি আরিস্টাবল হয়েছেন। এটাকে আপনি নেতিবাচকভাবে দেখবেন? কেন দেখবেন? আপনি বলেন এই যে বিপ্লবের যে স্টেক হোল্ডার, বা আমি বিপ্লবের শুধু সার্জিস, হাসনাত, আব্দুল্লাহ, মাহফুজ আলম বা এরা তো না, অনেক ছাত্র ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। কয়েকজন ছাত্র নেতা, তাদের বক্তব্য, তাদের আচার আচরণ, কথাবার্তা, বিএনপি রাখবেন না, জিয়াবাদ রাখবেন না, আওয়ামী লীগ তো রাখছেনই না। হ্যাঁ, তারপরে আপনি কি ধানের শীষ নৌকা, 2 সাপের 1 বিষ, মির্জা কাদের, প্রথম থেকে ডে অন থেকে এই বিভাজনটা কে তৈরি করলো? এখন ধরেন এই দায় চাপানোর সংস্কৃতি থেকেও তো বেরিয়ে আসতে হবে, সবাইকে নিশ্চয়ই। আশ্চর্য, আপনি আপনাকে গুতাতে আমি ব্যথা পাইছি, ওইটা আমি বলবো না। আপনারা সব সরলীয় করে কেন ফেলছেন আমি তো বুঝলাম না। ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল, শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আলাউদ্দিন মাহমুদ, অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জি25 প্রাথমিক রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।